সবাই খতিয়ানের একটা ছক করবেন। দুইটা ভাগ করে খতিয়ানের ছক করবেন। উপরে হেডিং দিবেন কুড়িন সঞ্চিতি। কুড়িন সঞ্চিতি, কুড়িন সঞ্চিতি। ডেবিট সাইডে প্রথমে লিখবেন কুড়িন অবলম্বন, ডেবিট সাইডে প্রথমে লিখবেন কুড়িন অবলম্বন, তারপর লিখবেন কুড়িন সঞ্চিতির সমাপনী যে, কুড়িন সঞ্চিতির সমাপনী যে অবলিক দেনাদারের উপর কুড়িন সঞ্চিতি, দেনাদারের উপর কুড়িন সঞ্চিতি। ক্রেডিট সাইডের শুরুতেই লিখবেন প্রারম্ভিক কুড়িন সঞ্চিতি, প্রারম্ভিক কুড়িন সঞ্চিতি ক্রেডিট সাইডের শুরুতেই লিখবেন। এরপর লিখবেন কুড়িন পুনরুদ্ধার, কুড়িন পুনরুদ্ধার। তারপর লিখবেন নতুন বা অতিরিক্ত কুড়িন, নতুন বা অতিরিক্ত কুড়িন, নতুন বা অতিরিক্ত কুড়িন। তার নিচে লিখবেন লাস্ট আইটেম এখানে, সেটা হচ্ছে কুড়িন সঞ্চিতির বৃদ্ধির পরিমাণ অবলিক লাভ ক্ষতি হিসাবে শেষ। দ্রুত লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন, আজকে ফাস্ট হতে হবে, বুলেটের গতিতে লিখবেন। আচ্ছা, আপনারা দুজন এই যে সিলারের জন্য দেখতে পান, তাহলে দুই বেঞ্চে চলে যেতে পারবেন, ওই পাশের বেঞ্চটাতে আপুর পিছনে যারা আছেন ওটা থেকে আমি দিতে হবে। এই বেঞ্চটা প্রবলেম হয় তাহলে চলে যান, ওই বেঞ্চে চলে যান। লাভ ক্ষতি হিসাবে চার্জ, লাভ ক্ষতি হিসাবে চার্জ। এখনো দেখি পিছন দিকে লিখতে যাচ্ছে তাড়াতাড়ি। ওকে, এখন এই ছকটা দিয়ে কি রকম ম্যাথ আসতে পারে? এখানে ম্যাথ গুলো এভাবে আসতে পারে, আপনাকে অন্যান্য আইটেম দেওয়া থাকবে, যে কোনো একটা আইটেম মিসিং থাকবে, বলবে সেটা বের করতে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন ছকে অনেক কিছু আছে না, মুখস্থ রাখা কঠিন না, একবারে সহজ। খেয়াল করেন ডেবিট সাইডটা দেখেন, ডেবিট সাইডে কি আসে? প্রথমেই কুড়িন অবলম্বন, কুড়িন অবলম্বন আসছে, আর একটা কি আসছে? সমাপনী যে, তাই না? জাস্ট ডেবিট সাইড মনে রাখেন, ক্রেডিট সাইড মনে রাখার দরকার নেই। ডেবিট সাইডে দুইটা আইটেম আসবে, সেটা হচ্ছে কুড়িন অবলম্বন আর সেকেন্ড হচ্ছে সমাপনী যে। এছাড়া বাকি সব কোথায় আসবে? সিম্পল হিসাব, আপনাকে পুরোটা করার দরকার নেই। আপনার কাজ কি? জাস্ট কুড়িন অবলম্বনটা বসাবেন ডেবিট পাশে, সমাপনী যে যেহেতু থাকবে কুড়িন সঞ্চিতি সেটা বসাবেন ডেবিট সাইডে, বাকি যত যা আছে দুনিয়াদারি সব হবে ক্রেডিট পাশে। বুঝতে পারছেন? ওকে, এখানে দুইটা সূত্র লিখবেন, দুইটা সূত্র লিখবেন। দেখেন যে সমাপনী কুড়িন সঞ্চিতি, সমাপনী কুড়িন সঞ্চিতি সমান সমান সমাপনী দেনাদার গুণ সঞ্চিতির হার। সমাপনী কুড়িন সঞ্চিতি সমান সমান সমাপনী দেনাদার ইনটু সঞ্চিতির হার।
সমাপনী কুড়ির সঞ্চিতি সমান সমান সমাপনী দেনাদার ইনটু সঞ্চিতির হার। সেকেন্ড আরেকটা একটু লিখবেন, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বরটা আরেকটা একটু লিখবেন, নতুন নতুন সঞ্চিতি। নতুন সঞ্চিতি সমান সমান ধারে বিক্রয় ইনটু সঞ্চিতির হার। নতুন সঞ্চিতি সমান সমান ধারে বিক্রয় ইনটু সঞ্চিতির হার। এখন এই অঙ্কগুলো করতে গেলে এই ছকে আপনি কোনো ভুল করবেন না ইনশাআল্লাহ, কিন্তু আপনি ভুল করবেন এই দুটো সূত্রতে। এই দুটো সূত্রতে আপনি ভুল করবেন। সবাই সূত্রটি খেয়াল করেন, দেখেন প্রথমটা কি সমাপনী কুড়ির সঞ্চিতি। সমাপনী কুড়ির সঞ্চিতি আমরা কিভাবে বের করি? সমাপনী যে দেনাদার থাকবে তার সাথে যে হার দেওয়া থাকবে সেই পার্সেন্টেজ করলেন। আর নতুনটা বের করবো কিভাবে? ধারে বিক্রয়ের উপর পার্সেন্টেজ করলেন। ঠিক আছে, এটা আমি ধার লিখছি কেন? ধারে বিক্রয়ের উপর। এখন পরীক্ষা হলে এটাতে আপনারা প্রবলেমটা করেন। যা হয়েছে সমাপনী কুড়ির সঞ্চিতি কিন্তু বের করছেন ধারে বিক্রয়ের উপর, আবার যা হয়েছে নতুন বের করছেন সমাপনী দেনাদারের উপর। তো এই দুটো জিনিস আপনি মুখস্থ রাখবেন, তাহলেই হবে। ঠিক আছে, এবার আমরা ছকটা বুঝি, খেয়াল করি। ছকে দেখেন প্রথমে কি আছে? কুড়ি নবলোপন। কুড়ি নবলোপন হচ্ছে এই বছরে বা নির্দিষ্ট বছরে নতুন কত টাকা কুড়িন হয়েছে বা কত টাকা কুড়িন হিসেবে বা অনাদি পাওনা হিসেবে কাউন্ট করা হয়েছে সেই টাকাটা আসবে এখানে। এরপরে কি আসবে? সমাপনী যে ব্যালেন্স আছে কুড়িন সঞ্চিতি, তো সমাপনী ব্যালেন্সটা ডেবিট পাশে আসতেছে এবং প্রারম্ভিক আসবে কোথায়? ক্রেডিট পাশে। কুড়িন সঞ্চিতি কি নরমালি ক্রেডিট, তাই না? তো এটা প্রারম্ভিক ব্যালেন্সটা কোথায় আসবে? ক্রেডিট পাশে আসবে। এর সাথে কি আসবে? কুড়িন পুনরুদ্ধার। এখন কুড়িন পুনরুদ্ধার জিনিসটা কি বলতে পারবেন? এনওয়ান আপুরা, আপনি আপু আপু আপনি বলেন কুড়িন পুনরুদ্ধার কি হতে পারে? পারবো না, বসেন তার পিছনের জন্য। পারবো না। কুড়িন কাকে বলে এটা বলেন। দেনাদারের কাছ থেকে ভবিষ্যতে টাকা পাবো কি না পাবো ওইটা পাবো না, তার অনুমান করে। আচ্ছা, এটাকে আমরা কি বলতেছি? কুড়িন। তারপর এই কুড়িনটা পুনরুদ্ধার মানে সিম্পল কথা। আপনি কুড়িন বুঝেন, কুড়িন পুনরুদ্ধার বুঝেন না। বসেন, বাংলা সিনেমায় দেখেন না হিরোরা হিরোইনকে উদ্ধার করে জায়গা থেকে, যেমন ওই যে কি অপু বিশ্বাসকে মিশা সদাগর উঠে নিয়ে যায়, সাকিব খান যে উদ্ধার করে নিয়ে আসে, এরকম এই কুড়িনটাকে পুনরুদ্ধার করা হয়েছে। কুড়িন মানে কি? হ্যাঁ, কাইন্ড অফ কুড়িন, কাইন্ড অফ কুড়িন আর কি। তো আমাদের এখানে কি হচ্ছে? এখানে ব্যাপারটা হচ্ছে আমি দেনাদারের কাছ থেকে টাকাটা পাবো না, আমি ধরছি যে সে আমাকে টাকাটা দিবে না, কিন্তু রমজান মাস এসে বসে লক্ষ্মী বসে টাকা ফেরত দিয়েছে। ঠিক আছে, ব্যাপারটা এমন হয়ে গেছে। তো ওইরকম যদি কুড়িনটা পুনরুদ্ধার করা হয় তখন সেটা আসবে ক্রেডিট সাইড। লাস্ট আইটেম না, নতুন বা অতিরিক্ত কুড়িন, সেটা আমাদের কোথায় আসবে? এই সূত্রটা, নতুন সঞ্চিতি। আচ্ছা, এটা শুধু কুড়িন না, কুড়িন সঞ্চিতি হবে। নতুন বা অতিরিক্ত কুড়িন সঞ্চিতি এটা আসবে এখানে, মানে এই বছর আপনি কত টাকা নতুন সঞ্চিতি রাখলেন সেটা আসবে ক্রেডিট পাশে। বের করার সূত্র কি? ধারে বিক্রয় ইনটু হার। এবং লাস্ট আইটেম কত টাকা তার বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে বা লাভ ক্ষতি হিসেবে চার্জ। ঠিক আছে, তো মেইন কথা হচ্ছে এইগুলো তো একটা মাথায় রাখার আপনার দরকার নেই। কি বলছি? দুটো জিনিস মাথায় রাখবেন। কি কি? কুড়িন অবলম্বন আর সমাপনী। বসাবেন ডেবিট পাশে, বাকি যত আইটেম আছে সব বসাবেন ক্রেডিট পাশে। বুঝতে পারছেন? ওকে, এবার আমাকে বলেন সমাপনী কুড়িন সঞ্চিতি কিভাবে বের করব? সমাপনী কুড়িন সঞ্চিতি বের করব সমাপনী দেনাদারের উপর পার্সেন্টেজ করে। আমার সাথে সবাই রিপিট করেন ধরে। সমাপনী কুড়িন সঞ্চিতি বের করব কিভাবে? ওকে, নতুন সঞ্চিতি কিভাবে বের করব? মনে থাকবে, লেকচার শিফট করেন সবাই, 4 নম্বর পেজ। প্রথম অঙ্কটা আমি পরে দেখে দিই কিভাবে করবেন। একেবারে ইজি ম্যাথ, তেমন কিছু না, করবো খেয়াল করেন। আরেকটা জিনিস বলি, এই ছকটা রাখবেন আপনার মাথায়। পরীক্ষার সময় রিটেনে আসলে এই ছক করে অঙ্ক করবেন, সমস্যা নেই। যদি এমসিকিউতে আসে এই ছক করার দরকার নেই, শর্টকাটে করবেন। কিভাবে করবেন দেখাচ্ছি এখন। প্রথমত দেখেন 1 নম্বর যে ম্যাথটা আছে, বলা হচ্ছে আবুল খান লিমিটেড 2015 সালে ধারে বিক্রয়ের পরিমাণ 4 লক্ষ টাকা, সারা বছরে কুড়িনের পরিমাণ দাঁড়ায় 7000। এই কুড়িন মানে কোনটা? এখানে দেখেন তো ছকে বলতে সারা বছরে কুড়িনের পরিমাণ 7000। এই ছকের মধ্যে কোনটা? সমাপনী। কুড়িন অবলম্বন। সমাপনী এটা তো সঞ্চিতি। বলতে সারা বছর কুড়িনের পরিমাণ 7000, তার মানে কুড়িন অবলম্বন এটা। এরপর বলা হলো কি বছরের শুরুতে কুড়িন সঞ্চিতির জেড ছিল 5000। বছরের শুরুতে মানে কি? তার 5000। এরপর আর কি বলা আছে?
বলছে বছর শেষে 3% হারে কুরিন সঞ্চিতি ধার্য করা হলে কুরিন সঞ্চিতি সমাপনী জেদ করতে হবে, এটা আমাদের বের করতে হবে। এখন বলছে বছর শেষে 3% সঞ্চিতি ধার্য করতে হবে। এখন 3% যে সঞ্চিতি বললো কার উপর ধরবো আমরা? দেনাদারের উপর ধরবো নাকি বিক্রয়ের উপর ধরবো? কিভাবে বুঝলেন? এখানে তো বলে নাই, এখানে বলা আছে এখানে যাদের বলছে 3% সঞ্চিত ধরতে হবে, কার উপর ধরতে হবে বলেন? দেনাদারের উপর ধরবো। কেন? কোন দেনাদারের উপর ধরা হয়? আমি তো এখানে দেখালাম যে আরো একটা অপশন আছে। এটা হচ্ছে আসল উত্তর। এখানে আমার কোনো আর কোনো অ্যামাউন্ট তো নাই, আমাকে বলছে কুরিন সঞ্চিত ধরতে হবে। এখন কার উপর ধরতে হবে বলে নাই। কোশ্চেন দেখেন ইনফরমেশন একটাই আছে, ধারে বিক্রয়। আপনি দেনার উপর চাইলেও ধরতে পারবেন, তখন আমরা বিক্রয়ের উপর ধরবো। আমি এটা দেখবেন কোশ্চেনে এলিমেন্ট কি আছে, কি কি দেওয়া আছে তার উপর ধরবো আমরা। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার বলা থাকবে যে দেনাদারের উপর ধরতে হবে বা বিক্রয়ের উপর ধরতে হবে। সেখানে আমাদের দেনাদার নেই, বিক্রয়ের উপর ধরবো। বিক্রয় কত আছে? 4 লক্ষ টাকা। এর 3% কত? এই 3% করতে না পারলে কচুগা যেতে হাসতে হবে 12,000 টাকা। তো এই যে 12,000 টাকা পেলাম, এটা কোন সঞ্চিতি পেলাম? সমাপনী পেলাম না নতুন পেলাম? কি সমাপনী সঞ্চিতি আমরা পাই কখন? কার উপর ধরলে? আমরা কার উপর ধরলাম? তাহলে কি পাইছি? নতুন পাইলাম। 12,000 গেল। আর কিছু আছে? নাই। এবার শুধু ডান বামের পার্থক্য বের করেন। এই পাশে কত হয় যোগ করলে? 17। আর এই পাশে কত আছে? পার্থক্য কত? এই 10,000 টাকা আপনার উত্তর। কি কোশ্চেন করতে দেখারও দরকার নাই, জাস্ট পার্থক্য বের করে দিয়ে দিবেন। বুঝতে পারছি? এই জিনিসটা বুঝি না এমন কেউ আছে থাকলে বলেন। আরেকবার রিপিট করব। ওকে, প্রথমত এই কোশ্চেনে বলা ছিল যে এই বছরে কুরিনের পরিমাণ হচ্ছে 7,000 টাকা। এই বছরের কুরিন মানে হচ্ছে কুরিন অবলম্ব বসায় দিলাম, শেষ। তারপর বলা হলো কি এই বছরে কি হচ্ছে? প্রারম্ভিক কুরিন সঞ্চিতি ছিল 5,000। বছরের শুরুতে মানে প্রারম্ভিক বসালাম 5,000। কুরিন পুনরুদ্ধার বা এইসব রিলেটেড কিছু বলা নাই, জাস্ট একটাই কথা বলা হচ্ছে যে এই বছর সঞ্চিতি রাখা হবে 3%, কিন্তু কার উপরে সেটা বলা নেই। যদি বলা থাকতো দেনাদারের উপরে, আমরা দেনাদারের উপর করতাম। যদি বলা থাকতো যে বিক্রয়ের উপরে, বিক্রয়ের উপর করতাম। কিন্তু এখানে কিছু বলা নেই। এই জন্য আমরা দেখবো যে কোশ্চেনে কি কি দেওয়া আছে। দেখলাম কোশ্চেনে বিক্রয় দেওয়া আছে, তাহলে বিক্রয়ের উপরই ধরবো। বিক্রয় আছে 4 লাখ, তার উপর 3% করলাম, হলো 12,000। কি বের হলো? নতুন সঞ্চিতি বসাই দিলাম ক্রেডিট পাশে। যোগ করে দেখে আসছে 17, এই পাশে 7, পার্থক্য 10,000। এটাই হচ্ছে আমাদের উত্তর। এটাই হচ্ছে সমাপনী জেদ, যেটা বের করতে পারবো। বুঝতে পারছি? এবার 2 নম্বরটা সবাই নিজে নিজে ট্রাই করেন। সবাই নিজে ট্রাই করবেন, তবে এভাবে না, শর্টকাটে কিভাবে দেখে দিচ্ছি। আপনারা এত কিছু লিখবেন না, জাস্ট রেওয়ামিলের মধ্যে হয়ে করবেন। জাস্ট দুইটা পাস করলেন। যেমন প্রথমে এখানে কি ছিল? আমাদের 7,000 টাকা কুরিন ছিল, জাস্ট 7,000 লেখেন। এই পাশে হচ্ছে 5,000 টাকা আমাদের প্রারম্ভিক ছিল, লেখেন। এই পাশে 12,000 টাকা নতুন আসছে, তো জাস্ট এই টাকাগুলো লেখেন, যোগ করেন। এখানে 17, এখানে পার্থক্য কত? 10,000। এভাবে লেখেন। এই প্রত্যেকটা আইটেম লেখার দরকার নেই। 11,000 করে ফেলছেন? হ্যাঁ, উত্তর তো 11,000-ই হবে। আরে উত্তর দেখে বলছেন না করে বলছেন? করে ফেলছেন? কিভাবে করছেন বলেন? বাকিরা করে থাকেন। কুরিন ধার্য করছেন ক্রেডিট পাশে 7,000। কুরিন ধার্য করছেন ক্রেডিট পাশে 7,000 না, কুরিন ধার্য করছেন ক্রেডিট পাশে 7,000। কুরিন ধার্য করা হয়েছে কুরিন অবলম্বন ডেবিট পাশে বসবে। আপনি কিভাবে 11,000 বানাইলেন? নাকি নাজিল হয়েছে উপর থেকে? হ্যাঁ, বছরের শুরু থেকে ক্রেডিট পাশে পাই ডেবিট পাশে না পাই। আবার আপনি উল্টো করছেন, ডেবিটের গুলো ক্রেডিট লিখছেন, ক্রেডিট গুলো ডেবিটে লিখছেন। হ্যাঁ, 4,000 উত্তর 11,000-ই হবে। জাস্ট উল্টো আপনি যেটা করেন তার উল্টো হবে। ডেবিটটা ক্রেডিট লিখছেন, ক্রেডিটটা ডেবিট লিখছেন, উত্তর 11,000 হবে। অনেকেই বুঝি নাই, দেখি লাস্টের ইংলিশ ভার্সন এমন ভাবে তাকায় আছেন
বুঝতে পারছেন? আপনার লুকটা দেখে আমার খুব অসহায় লাগছে। কেমন করে তাকায় আছেন? ওকে, 2 নম্বরে বলা হচ্ছে যে প্রাপ্য হিসাবে যে ছিল ৮০,০০০ টাকা মাসের শুরুতে, এটা মান্থলি ম্যাথ হচ্ছে। মাসের শুরুতে বলা হচ্ছে যে কুরিন সঞ্চিতি ক্রেডিট যে ছিল ৪০০০, কুরিন সঞ্চিতি ক্রেডিট যে, এবং অবশ্যই শুরুতে, তার মানে কি প্রারম্ভিক, তো প্রারম্ভিকটা ৪০০০ টাকা ক্রেডিট পাশে। এরপর বলা হলো সারা মাসে কুরিন ধার্য করা হয় ৭০০০ টাকা, তার মানে কুরিন অবলম্বন ৭০০০ ডেবিট পাশে। এরপর বলা হচ্ছে প্রাপ্য হিসাবের উপর 10%। দেখেন এখানে বলে দিচ্ছে যে প্রাপ্য হিসাবের উপর, সেখানে আপনার কোনো অপশন না, আপনি প্রাপ্য হিসাবের উপর ধরবেন এবং কোশ্চেনে প্রাপ্য হিসাব দেওয়া আছে ৮০,০০০, 10% কত ৮০০০। এখন কথা হচ্ছে এই যে এটা যে বের হলো, এটা কি সমাপনী না নতুন? এটা হচ্ছে বুঝতে হবে, পরীক্ষা হলে এই জায়গাটা ভুল হয়। তো এটা আমাদের ভিতরে সমাপনী, দেনাদারের উপর ধরলে হয় সমাপনী, তাহলে ডেবিট পাশে ৮০০০। আর কিছু আছে? আর কিছু নাই, পার্থক্য বের করেন। এই পাশে ৭ যোগ করলে কত ১৫, আর দুই পাশে আছে কত ৪, পার্থক্য কত? এটাই আপনার উত্তর। ও এটাই। ৩ নাম্বারটা করেন। তিন হাজার ৩৫০০ সবার ৩৫০০ আসছে। এটা তুমি বুঝতে পারতে না? এইটা বুঝি নাই যে, বলেন যদি সবাই বুঝে থাকেন তাহলে আর করাবো না, কিন্তু না বুঝলে করাবো। বুঝেন নাই যে হাত তুলতে পারেন, লজ্জার কিছু নেই। আচ্ছা, কোনো প্রবলেম নেই, সবাই বুঝছে। ভালো, তাহলে সঞ্চিতি শেষ। এখান থেকে আপাতত আর কোনো ম্যাথ করাবো না, এই রিলেটেড ম্যাথই আসবে। সো আপনারা যেটা করবেন, এই যে ছকটা আছে, ছকটা জাস্ট মাথায় রাখবেন। মনে করেন ছকটা একবার স্ক্যান করে নিয়ে যাবেন পরীক্ষা হলে, এমন টাইপের অবস্থা রাখবেন। এটা পারলে এই ম্যাথে সমস্যা হবে না। তবে এই টাইপের ম্যাথ একটু বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টাইপের ম্যাথ একটু কম আসে, যদিও গত বছর 2টা চলে আসছে এখান থেকে। গত বছরের ব্যাপারটা এক্সেপশনাল হয়ে গেছে, বাট এই টাইপের ম্যাথ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মাস্ট বি আসে এবং অনেক আছে। ঠিক আছে, তো এই ম্যাথগুলো বেশি করে প্র্যাকটিস করবেন গুচ্ছের জন্য। 4 নম্বরটা, 4 নম্বর করেন, এটা ইন্টারের ম্যাথ, এটি সেই ম্যাথ এটা 4 নম্বরটা। 4 নম্বর বলছে দেনাদারের পরিমাণ কত ছিল। এখন দেখেন তো, বলছে দেনাদারের উপর 10% কুরিন সঞ্চিতি ধার্য করায় কুরিন সঞ্চিতির পরিমাণ ২৭০০ টাকা। এটা তো সঞ্চিতির এই চ্যাপ্টারেরও ম্যাথ না, এটা আপনি এমনি পারেন, ক্যালকুলেশন খেয়াল করেন। ২৭০০ টাকা দেওয়া আছে কি সঞ্চিতির পরিমাণ কত পার্সেন্ট? তো এটা কি 10% না? এটা যদি আমি 10 দিয়ে ভাগ দিই 1% পাবো না? আমাদের বের করতে বলছে কি দেনাদারের উপর, দেনাদার কত, তাই তো? আমরা এটা ধরছিলাম কি দেনাদারের উপর না পার্সেন্টেজটা, তাহলে দেনাদারের পার্সেন্টেজ কত? ১২৭,০০০ টাকা। কোশ্চেনটা এমন টাইপের যে এই যে উত্তরটা হচ্ছে ছিল, এই উত্তরের প্রশ্নটা কি ছিল, এমন টাইপের কোশ্চেন ছিল। যাই হোক, ওকে, আর কোনো কোশ্চেন রিলেটেড নাই? এগুলি বাসায় ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, বারবার করে প্র্যাকটিস করবেন। অঙ্কের কথা বলে দিই বা ম্যাথের কথা বলে দিই, ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস আপনি এখন ক্লাসে করলেন, কিন্তু বাসায় গিয়ে নিজে না করলে কিছুই মনে থাকবে না। এই জন্য ম্যাথগুলো বারবার করে প্র্যাকটিস করবেন, বিশেষ করে যারা ম্যাথে দুর্বল। আমাদের বাঙালিদের একটা সমস্যা আছে, বাঙালি যেটা বাংলাদেশিদের বলি, আমরা ম্যাথকে খুব ভয় পাই অযথা। আমাদের প্রবলেম কি, আমরা মনে করি যে ম্যাথ যে থিওরির মতো একদিন করবে হয়ে যাবে, এই জন্য ভয়টা আমাদের বাড়ে। ম্যাথ এরকম না, ম্যাথ আপনি বুঝে গেলেও ওটাকে আপনার কয়েকবার করতে হবে, না হলে আপনি ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। এই জন্য বারবার বাসায় করবেন। ওকে, আমরা সেকেন্ড টপিকে চলে যাব। আপনারা খেয়াল করে দেখেন এরপরে কি আছে, উৎপাদন ব্যয় হিসাব। তো নাম দেখলেই বোঝা যাচ্ছে যে আমরা কি করতেছি, যে একটা প্রোডাক্ট উৎপাদন করব, সেই রেটে আমরা হিসাব করে করবো। ঠিক আছে, সেগুলি তেমন একটু করবো না, কিন্তু এর নিচে দেখেন উদ্দেশ্য দেওয়া আছে না, কতগুলো উদ্দেশ্য দেওয়া আছে? 6টা। এতগুলো আপনাদের লাগছে না, আপনারা শুধু প্রথমটা এবং দ্বিতীয়টা এই দুটো রাখবেন। এই দুটোই পরীক্ষা সবচেয়ে বেশি আসে। প্রথমটা হচ্ছে ব্যয় নিরূপণ, সেকেন্ডটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। এখন এখানে একটা সমস্যা আছে, এই কথা সবাই ভালোভাবে শোনেন। পরীক্ষায় কি হয়, কিছু কিছু সময় ব্যয় নিয়ন্ত্রণ থাকে অপশনে,
কিছু কিছু সময় ব্যয় নিরূপণ। প্রবলেমের জায়গাটা হচ্ছে কখনো কখনো দুইটাই থাকে অপশনে, তখন কোনটা থাকবে? নিরূপণ। কেন কেন ব্যয় নিরূপণ কেন? বা যদি নিয়ন্ত্রণ হয় নিয়ন্ত্রণ কেন? যেমন হয় বলেন, আপনি ফ্রিলি বলেন। আপনার যদি যে বক্তব্যটা সেটা যদি ভুলও হয় সমস্যা নেই, এই জিনিসটা আপনার মাথায় থাকবে বেশি। কিন্তু কথা না বলে চুপ করে থাকলে সমস্যা। একজন একজন বলেন। হ্যাঁ, আপনার যুক্তি সমস্যা নেই, আপনার আমার যুক্তি দরকার, আপনার ডাকছে এখানে সিরিয়ালের প্রথম আছে। আমি সিরিয়াল উল্টো করে দেই, আপনি বলেন ক্লাস করা। যদি নিয়ন্ত্রণ হয়, মানে যদি আমি উৎপাদন করি যে এটা কষ্ট কত হবে এবং যদি কোনো কিছু কাঁচামালের মানে অ্যামাউন্টটা বেড়ে যায় এবং সেটার ক্ষেত্রে আমার যে উৎপাদন কষ্ট সেটাও বেড়ে যাবে, তো এই জিনিসটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো আমার উত্তর কোনটা দেওয়া উচিত? নিয়ন্ত্রণ। আচ্ছা, সেম, এত মনে নেই। আচ্ছা, আপনাদের আমরা ওই আদর্শ মান নির্ধারণ করে থাকি প্রথমে, সেই অনুযায়ী যদি করতে যাই তাহলে তো আমার নিয়ন্ত্রণ। আচ্ছা ঠিক আছে, আমাদের সময় কম, আমরা আরো তরফে যেতে পারতাম কিন্তু যাবো না। বলেন, আপনি বলতে কস্ট ডিটারমাইন করা আমার হাতে, কিন্তু কস্ট কন্ট্রোল করা আর আমার হাতে থাকবে না। ওকে, কস্ট কন্ট্রোল করা তোমার, আমি যদি কোনো একটা প্রোডাক্ট চালাম, সেটা হচ্ছে আমি যখন তৈরি করবো তখন আমি কস্ট ডিটারমাইন করতে পারবো। কিন্তু বাজারে যখন দাম বাড়তে থাকবে তখন তো ওইটাই হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে। তো এই জন্য আমি কস্ট কন্ট্রোলটাও আমার হাতে, কস্ট কন্ট্রোলটাও আমার হাতে আছে। কিভাবে বলবো একটু বলেন, আপুরা কি বলবেন? নিয়ন্ত্রণ হওয়ার কথা। কেন? নিরূপণের থেকে আগে নিয়ন্ত্রণ করা বেশি দরকার। অ্যাকচুয়ালি উত্তরটা হচ্ছে ব্যয় নিরূপণ। তো সবাই যা যা ব্যাখ্যা দিচ্ছেন সব গোল্লাই গেল, বাট যাক, সবচেয়ে বড় কথা পার্টিসিপেট করছেন, এটা বড় কথা। এবার শুনেন, কেন আমরা উৎপাদন ব্যয় বিবরণী এই জন্য করি যে ফার্স্ট অফ অল যাতে আমার এই উৎপাদন করতে হলে কত টাকা খরচ হয় সেটা বের করতে পারি। কেন দরকার এটা? প্রথমত এই জন্য দরকার, আমার বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। আমি একটা প্রোডাক্ট বিক্রি করব, বিক্রি করার আগে তোমার জানতে হবে যে এর পিছনে আমার খরচটা কত ছিল, তাই না? আমি খরচ বের করবো, দেন আমি বিক্রি করতে যাব। এখন নিয়ন্ত্রণের ব্যাপারটা কখন আসে? আপনি যদি নিয়ন্ত্রণ করতে যান তখন কিন্তু আপনার ওই খরচটা জানতে হবে যে আমার সাপোজ 1 লক্ষ টাকা আমার খরচ হচ্ছে, তো এখান থেকে আমার স্থির ব্যয় কোনগুলো বা পরিবর্তনশীল ব্যয় কোনগুলো, আমি কোনগুলোকে চেঞ্জ করতে পারবো, কোনগুলোকে পারবো না, এই ডিসিশনটা আপনি পরে নেবেন। কিন্তু এই ডিসিশন নিতে হলেও কি আপনার কিন্তু ব্যয়গুলো নির্ণয় করতে হবে মাঝে। আর নিয়ন্ত্রণের কথা যেটা আপনি বললেন, নিয়ন্ত্রণ আমরা করতে পারি না, নিয়ন্ত্রণ আমরা করতে পারি। কিভাবে করতে পারি একটু দেখেন। সাপোজ মনে করেন কোন একটা প্রোডাক্ট তৈরি করতে, মনে করেন এই প্রোডাক্ট আমরা তৈরি করব, এর মনে করেন দুইটা কাঁচামাল আছে। সাপোজ ধরেন একটা টেবিল তৈরি করব, তো টেবিলের জন্য মূল কি আমাদের কাঠ, তাই না? আবার কি প্লাস্টিক দিয়েও আমি তৈরি করতে পারি, চাইলে আমি রড দিয়েও করতে পারি, বলে ফেলছেন রড বা লোহা বলি, ইট দিয়েও তৈরি করতে পারি, রাইট? চাইলে তৈরি করা যায়। আমি একবার গ্রামে গেছি, আপনার হচ্ছে আমার বাড়ি ফরিদপুরে, এক অনেক দূর সম্পর্কে আত্মীয় বাসায় গেলাম বেড়াতে, গিয়ে দেখি ওনাদের রুমে খাট বানানো, ওই করে সিমেন্টের করে খাট বানানো। ওখানে খুব ভালো জিনিস, বিশেষ করে নিউলি ম্যারিড কাপড়দের জন্য খুবই ভালো জিনিস। তো দিয়ে করা আর কি, সিমেন্ট দিয়ে তারা প্রলেপ দিয়ে একটা খাট বানায় রাখছে। তো করতেই পারে, এটা আপনার কাছে ব্যাপারটা। কিন্তু খেয়াল করেন কস্ট কন্ট্রোলের ব্যাপারটা কোথায়। সাপোজ আপনি দেখেন, আপনি যখন কাঠ দিয়ে সাপোজ করতে যাচ্ছেন, সাপোজ ধরেন যে কাঠ দিয়ে করতে গেলে আপনার খরচ বেশি হচ্ছে, আপনি চাইলে প্লাস্টিকে চলে যেতে পারেন, আপনি চাইলে রডে চলে যেতে পারেন, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি আমরা কাঠ দিয়েই করি, কারণ কি এটাতে এই খরচটা কম। কস্ট কন্ট্রোলের ব্যাপারটা হচ্ছে এইটা, যে আপনার কাছে কস্ট করার বা খরচ করার অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে আপনি কোন খরচটা বেছে নেবেন বা নেবেন না, সেই কাজটা আমি বলি নরমালি কস্ট কন্ট্রোল বা খরচকে নিয়ন্ত্রণ। এখন আপনি খরচকে নিয়ন্ত্রণ কিভাবে করবেন? আগে তো জানতে হবে যে কাঠ দিয়ে উৎপাদন করলে খরচ কত, রড দিয়ে উৎপাদন করলে খরচ কত, আগে জানতে হবে না? এটাই তো বলে কি ওই ডিটারমিনেশন অথবা ব্যয় নির্ধারণ বা নিরূপণ। সেই জন্য আমাদের আগে ব্যয় নির্ধারণ করতে হবে, এরপর অন্যান্য কাজ। বুঝতে পারছি? তো যদি অপশনে দুইটাই থাকে, উত্তর হবে ব্যয় নিরূপণ। মনে থাকবে? ওকে, এবার পরের পেজে চলে যাব। পরের পেজে আমরা দেখতে পাবো যে উৎপাদন ব্যয় রিলেটেড আমাদের কিছু শ্রেণীর ভাগ দেওয়া আছে অনেকগুলো, কিছু রিডিং করবেন, গুরুত্বপূর্ণ জায়গাগুলো একটু আমি আলোচনা করবো। প্রথমে দেখেন, একবার শুরুতে একটা ছকের মতো দেওয়া আছে না, ফ্রি, ওখানে কি দেওয়া আছে? উৎপাদন ব্যয়
উপাদান ভিত্তিক ব্যয় সমূহের তিনটা শ্রেণী ভাগ করা হয়েছে। কি কি? কাঁচামাল, শ্রম এবং অন্যান্য শ্রম। ওকে, কাঁচামাল কি কেউ বলতে পারবেন? পণ্য উৎপাদন কি? শেষ করেন। ভুলে গেছি? উৎপাদনে যা লাগে, মানুষ লাগে, মানুষের কাঁচামাল। হ্যাঁ? র ম্যাটেরিয়াল আপনি তো এটা ইংলিশ থেকে বাংলা করলেন, গুগল ট্রান্সলেটরের কাজ করলেন। জিনিসটা কি? কাঁচামালকে ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার আগে মানে ওটা পূর্ণ ঠিকঠাক মতো আপনি তো অন্যদিকে চলে কাঠ গেছেন, লাগে সেটা মার্কেটিং এ চলে গেছেন, রাইট? যেই প্রোডাক্ট মানে যে ভাষা ব্যবহার করা হয় এটা কেন পারতেছেন আমি বুঝলাম না, সহজ জিনিস তো। আচ্ছা, সিম্পল আছে, সিম্পলে আসি আমরা খুব। ঠিক আছে, সাপোজ আমরা হচ্ছে জুস তৈরি করব, ঠিক আছে? আমের জুস। কেন আম কাঁচামাল? বলেন মূল উপাদান। এই যে আগামীকালকে থেকে আপনার হচ্ছে রমজান শুরু, বিকাল বেলায় কেক আপা চলে আসবে, ঠিক আছে? কি বানাবে? নুডলস দিয়ে কোনো কিছু বানাবে, ঠিক আছে? তার ওই যে নুডলসের বিরিয়ানি, নুডলসের আচার, বহুত কিছু সে বানাবে। তো এই যে সে বানাইতেছে এই জিনিসগুলো, মূল উপাদানটা কি? নুডলস। এটাই হচ্ছে কাঁচামাল, ঠিক আছে? এখন নুডলস কি দিয়ে বানাইতেছে সেটা তার জন্য ম্যাটার করে না, নুডলস দিয়ে সে কিছু বানাবে। সবচেয়ে বেশি আমার বিরক্ত লাগছিল গত বছর নুডলস আর মুরগির একটা রেসিপি ছিল। নুডলস গুলো নিয়ে মুরগির ভিতর দিয়ে দিয়েছে, দেখে আমার বমি এসে দিচ্ছে। ঠিক আছে, খাওয়া দাওয়া পরে খুবই বাজে রেসিপি। যাই হোক, স্যার আমের জুসে কি জুস কাঁচামাল? হ্যাঁ, জুস কেন কাঁচামাল? আম তো মেইন প্রোডাক্ট, তাও তো আমি বলবো। আম মেইন প্রোডাক্ট, আম হচ্ছে র মেটেরিয়াল। আমরা যেটা উৎপাদন করবো, আমরা কি আম উৎপাদন করছি না জুস উৎপাদন করতেছি? তো জুস হচ্ছে আমার প্রোডাক্ট, জুস হচ্ছে পণ্য বা প্রোডাক্ট। আর কি দিয়ে তৈরি করতেছি? আম দিয়ে। তো আম আপনি কিভাবে ঠিক করলেন? আপনি যে বাংলাকে ইংলিশ করলেন যে কাঁচামাল মানে র মেটেরিয়াল, আপনি যেটা বললেন বাংলাকে ইংলিশ করলেন। ওকে, এখন আসি। তবে আপনারা যারা বলছেন আম হচ্ছে কাঁচামাল, ভুল। আম প্রত্যক্ষ কাঁচামাল না, প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে মিষ্টি কুমড়া। কারণ আপনারা যেই জুস খান কোন আম দিয়ে তৈরি করা হয় না, আমের যে ফ্লেভারটা দেওয়া হয়। আর সব জুস খান ওই মিষ্টি কুমড়া দিয়ে তৈরি হয়। এটা তো ভালো জিনিস, খারাপ না, এটাও ভালো জিনিস। ইজি বলতেছেন এতদিন যাবত খেতেছেন, এখন কোনটা খেলে? মানে গ্রামের সাইডে, গ্রামের সাইডে। হ্যাঁ, আপনারা একটা জিনিস জানেন কিনা, এক এক এলাকায় জুসের বা কোকের টেস্টটা ডিফারেন্ট, সেম না। গ্রামের দিয়ে খেয়ে দেখবেন অন্য টেস্ট। আচ্ছা, যাই হোক, এখন এখানে আসে। এখানে মিষ্টি কুমড়া দিয়ে নরমালি সব জুস তৈরি করা হয়। কারণ কি? আমের যে দাম, সিজনের টাইমে আম থাকে মনে করেন 60 টাকা কমসে কম। এরপরে এবার দেখেন কত আল্লাহ জানে যে অবস্থা যেতেছে বাজারে। তো আপনি জুস খান মাত্র 100 টাকা 120 টাকা কেজিতে, যেখানে আমের কেজি চলে 60 থেকে 80 টাকা। কিভাবে খান আপনি? সম্ভবই না। ওকে, যাই হোক, এখন এই কাঁচামালকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত একটাকে বলা হয় প্রত্যক্ষ কাঁচামাল, আর একটাকে বলা হয় পরোক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল কোনগুলো? যেগুলো হচ্ছে উৎপাদনের বা পণ্যের মূল উপাদান। আপনারা যে বেঞ্চে বসে আছেন, এই বেঞ্চের মূল উপাদান কি? কাঠ, ঠিক আছে? এটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। কিন্তু চিন্তা করে দেখেন, এই যে কাঠটা কি এমনিতে জোরে লাগিয়ে আছে, পেরেক মারতে হয়েছে, গ্লু লাগাইতে হয়েছে, এগুলো কি? এগুলো হচ্ছে পরোক্ষ কাঁচামাল। পরোক্ষ কাঁচামাল হচ্ছে যেগুলো উৎপাদনে লাগবে, কিন্তু ওইগুলো লাগতেই হবে বা ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার নাই। আমার কাছে অনেক অপশন থাকবে, যেমন আমি গ্লু লাগাতে পারি, অথবা আমি আগের দিন দিয়ে করা হতো এরকম যে কাঠগুলোকে হচ্ছে চিকন চিকন করে কেটে চেয়ারের পেরেকের মতো করে মারা হতো, এগুলো করা হতো। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের পরোক্ষ কাঁচামাল। জুসের ক্ষেত্রে কি? যেমন মিষ্টি কুমড়াটাকে আপনি যখন ব্লেন্ড করবেন, আপনি কিন্তু তখনই চেলে খেতে পারেন, কিন্তু ওটা কিন্তু জুস হয় না। কিন্তু আপনি যদি বিক্রি করেন, বাজারজাত করেন, প্রবলেম তো নাই। আপনি কি করবেন? এখন এর সাথে ফ্লেভার অ্যাড করবেন। মিষ্টি আপনি করতে পারেন চাইতে, আবার না চাইলে না করতে পারেন, সুগার ফ্রি করতে পারেন, আপনার ইচ্ছা। এখন মিষ্টি করার জন্য আপনি কি দিবেন? চিনি না, স্যাকারিন দিবেন। স্যাকারিন দিবেন, খরচ আরো কমবে, খরচ কমাইতে হবে। এই যে কস্ট কন্ট্রোল করতেছে এখানে, ঠিক আছে? এই যে কস্ট কন্ট্রোল হচ্ছে এখানে। তো আপনি স্যাকারিন দিলেন সাপোজ, কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু আপনার অপশন আছে। আপনি যদি ফ্লেভারটা নাও দেন, আপনি মিষ্টি কুমড়ার জুস বিক্রি করতেছেন, সমস্যা আছে? নাই তো। এই জায়গাগুলোতে আপনার অপশন আছে। আপনি চিনি ইউজ না করে স্যাকারিন ইউজ করেন, বা চিনি স্যাকারিন কোনটাই আপনি ইউজ করলেন না, তাহলে কি হলো? সুগার ফ্রি জুস হলো। এগুলো কিন্তু ম্যাটার করতেছে না, বাট জুস তৈরি করার জন্য কিন্তু মিষ্টি কুমড়াটা লাগবেই, মাস্ট। বুঝতে পারছি? তো এই জন্য এটাকে বলা হবে প্রত্যক্ষ কাঁচামাল। ওকে, সেকেন্ড জিনিস আছে শ্রমের ব্যাপারটা। শ্রমটাকে দুই ভাগে ভাগ করা যায়, প্রত্যক্ষ এবং পরোক্ষ। কোনগুলো প্রত্যক্ষ? সিম্পল কথা, যেই শ্রমিকের মজুরিগুলো বা যেই শ্রমিককে
ডিরেক্টলি পণ্যগুলো উৎপাদন করে। সাপোজ আমরা যে জুস তৈরির কথা বলতেছি, তো যারা এই ডিরেক্টলি জুসটা তৈরি করে তাদের মজুরিটা প্রত্যক্ষ মজুরি। আদার্স যে মজুরি আছে, সাপোজ মনে করেন ওই যে আমাদের যে মেশিনের জুসটা তৈরি করতেছি, ওই মেশিনের যে মেরামত করে তারা তারা কি উৎপাদন করতেছে না, তাদের মজুরি হচ্ছে পরোক্ষ মজুরি। মনে থাকবে? ওকে। এরপর আরেকটা যে পার্ট আছে অন্যান্য খরচ। অন্যান্য খরচটাও মেইনলি হচ্ছে কি প্রত্যক্ষ পরোক্ষ। প্রত্যক্ষ কোনগুলো? যেগুলো উৎপাদনের সাথে রিলেটেড, যেগুলো রিলেটেড না সেগুলো পরোক্ষ। ওকে। এরপরে যে শ্রেণীবিভাগটা দেওয়া আছে উৎপাদন ব্যয়, বাণিজ্যিক ব্যয়, এটা তো একটা গুরুত্বপূর্ণ না, নিজেরা রিডিং করবেন। প্রকৃতি ভিত্তিকটাও নিজেরা রিডিং করবেন, বুঝবেন আশা করি। বাট তাও আমি আলোচনা করি। পরিবর্তনশীল ব্যয় আর স্থির ব্যয়, এটা সবার পারার কথা। একটু বলেন দেখি, আপুরা বলেন। আপনি পরিবর্তনশীল ব্যয় কাকে বলেন? উৎপাদনের সময় খরচগুলো কি পরিবর্তন হয়? না, নিতে পারলাম না, বসেন। অন্য কেউ আপুরা? না না, পাশে রাখো। হ্রাস বৃদ্ধি কি? হ্রাস বৃদ্ধি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে যে ব্যয় বৃদ্ধি পায় এবং উৎপাদনের পরিমাণ হ্রাস পেলে যে ব্যয় হ্রাস পায়। রাইট, একটু জোরে বলেন, সবাই শুনেন। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে যে ব্যয় সমহারে বৃদ্ধি পায় এবং উৎপাদনের পরিমাণ হ্রাস পেলে যে ব্যয় সমহারে হ্রাস পায়। ওকে, তাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। রাইট। মেইন জিনিস হচ্ছে আমার উৎপাদনের একক, আমি কত টাকা উৎপাদন করব। এই এককটা যদি বৃদ্ধি পায় সাথে সাথে যে ব্যয়গুলো বৃদ্ধি পাবে, অথবা এককটা যদি হ্রাস পায় সাথে সাথে যে ব্যয় হ্রাস পাবে, সেগুলোকে বলা পরিবর্তনশীল ব্যয়। যেমন ওই আপনি একজন বলছেন যে এই যে জুস তৈরি করতে গেলে যে মিষ্টি কুমড়া, চিন্তা করেন আপনি যত লিটার জুস তৈরি করবেন তত লিটার মিষ্টি কুমড়া লাগবে, তাই না? ব্যাপারটা কিন্তু এরকম, আপনি যে 100 লিটার করেন সে অনুপাতে লাগবে, 50 লিটার করলে সে অনুপাতে লাগবে। তো উৎপাদন আপনি যত করতেছেন আপনার ব্যয়টাও তত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। রাইট, সমস্যা নেই। এবার ছেলেদের মধ্যে কেউ বলেন স্থির ব্যয় কাকে বলেন? উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির কারণে যে ব্যয়ের কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না। সিম্পল কথা, উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটতেছে কিন্তু ওই ব্যয় কোনো পরিবর্তন হবে না। সাপোজ মনে করেন এই রুমের ভাড়াটা, ঠিক আছে, এই রুমের ভাড়া সাপোজ ধরেন আমরা 50 জন এই রুমে বসতে পারি, ঠিক আছে। আপনি যদি 10 জন বসেন, যে ভাড়া 20 জনে বসলেও একই ভাড়া, 50 জন বসলেও একই ভাড়া, চেঞ্জ হবে? হবে না। কিন্তু এখানে একটা কথা আছে, এই ব্যয়টা স্থির থাকে একটা লেভেল পর্যন্ত, একটা কি বলবো লেভেল, তাই বলি একটা লেভেল পর্যন্ত এই ব্যয়টা স্থির থাকে। কিরকম বলি, সাপোজ এই রুমে আমরা বসতে পারি কজন? 50 জন। সাপোজ 50 জনের জায়গায় অতিরিক্ত আরো একজন ব্যক্তি চলে আসলো, 51তম ব্যক্তি, তাকে এখন কি বলবো? বরং দিকে যাবে এরকম, সে বসবে? বসবে না, বাইরে বসাবেন? রুমে ঢুকতে দিবেন না? ঢুকতে দিতে হবে, না দিয়ে পারবেন না, না দিয়ে পারবেন না, ঢুকতে জায়গা দিতেই হবে। এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে এই একজন ব্যক্তির জন্য আমাকে আবার একটা নতুন রুম নিতে হবে, হয়তো আবার নতুন একটা ব্যাচ তার জন্য স্টার্ট করতে হবে, তাই না? এই কাজটা করতে হবে। খেয়াল করে দেখেন, ধরেন এই রুমটার ভাড়া হচ্ছে 5000 টাকা। যতদিন পর্যন্ত 50 জন ব্যক্তি ছিল আমার রুমের ভাড়া কত ছিল? 5000 ছিল। যেই আমার ওই একজন ব্যক্তি বাড়লো, আরেকটা রুম নিতে হলো, তার জন্য ভাড়া কত? আরো 5000। টোটাল ভাড়া কত আমার এখন? দেখেন খরচটা স্থির থাকতে পারলো না, খরচটা কি হলো? পরিবর্তন হয়ে গেল। তো এই জন্য বলা হয় স্থির খরচটা একটা লেভেল পর্যন্ত স্থির থাকে, বা মাত্রা বা সীমা পর্যন্ত স্থির থাকে। যখন ওই মাত্রা বা সীমাটা ক্রস করে ফেলে তখন ওই ব্যয়টা স্থির থাকতে পারে না, পরিবর্তনশীল হয়ে যায়। বুঝতে পারছি? ওকে, লাস্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয় বা আধা স্থির ব্যয়। এখন এর নামে বোঝা যাচ্ছে যে এর মধ্যে কি হবে? অর্ধেক স্থির থাকবে, অর্ধেক পরিবর্তনশীল থাকবে। দুইটা উদাহরণ লেখা আছে সেটা জাস্ট বোঝেন। গুরুত্বপূর্ণ দুইটা উদাহরণ, সেটা কি কি? একটা হচ্ছে টেলিফোন বিল এবং আরেকটা হচ্ছে বিদ্যুৎ বিল। টেলিফোন ইউজ করেন তো বাসায়? কার বাসায় আছে টেলিফোন? এখন আসে বাসায় এখনো? বাসায় না অফিসে? বাসায় ফোন আসে যায়? বাহ, কি একটু বলেন তো সিস্টেমটা কিরকম? পেমেন্টের সিস্টেমটা, টাকা পয়সা আব্বু দেয়, ড্যাড ইজ বয়। বাসার জন বাসার থেকে দেয়, খরচ তো বাসার থেকেই দিবে, আরেকজনের সাথে দিয়ে যাবেন আপনি জানেন না। অন্য আরেকজন হাত তুলছেন, কি হয়েছে? আপনাদের কারো বাসায় নেই? একজন হাত তুলছেন, আপনিও কি? আপনার আব্বু দেয়? আচ্ছা, টেলিফোন বিলটা নরমালি আমরা পরিচিত না, টেলিফোন এখন ইউজ হয় না বললেই চলে। তবে টেলিফোন বিলের সিস্টেমটা কি? টেলিফোন বিলের সিস্টেমটা হচ্ছে এরকম,
আপনি প্রতি মাসে কোনো কথা যদি নাও বলেন একটা ফিক্সড একটা চার্জ দিতে হবে, সেটা হচ্ছে 150 টাকা। আপনি কথা বলেন আর না বলেন 150 টাকা প্রতি মাসে আপনাকে পেমেন্ট করতে হবে। পরবর্তীতে কি করতে হবে, প্রতি মিনিট আপনি যা কথা বলবেন তার উপর আবার চার্জ হবে। ধরেন প্রতি মিনিটে 2 টাকা করে আপনার দিতে হয়। ধরেন আপনি যদি 10 মিনিট কথা বলেন আসবে কত, 20 টাকা আসবে। যদি 20 মিনিট কথা বলেন 40 টাকা। বুঝতে পারছি? এখন এই 40 টাকা এই 150 সাথে যোগ হবে, কত হলো 190। এটা হচ্ছে আপনার টোটাল বিল। কারেন্টেরও কোনো help নেই। না কারেন্ট বিল এরকম না, কারেন্ট বিল একটু ডিফারেন্ট, ওটা extra। একটু ডিফারেন্ট। তো এখানে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে টোটাল আমার বিল কত 90, তার মধ্যে 150 কি ফিক্সড আর 40 কি পরিবর্তনশীল, তাই না? এই জন্য এই টেলিফোন বিলটাকে বলা হচ্ছে আমাদের আধা পরিবর্তনশীল বা আধা স্থির। বুঝতে পারছি? এবার বিদ্যুৎ বিলের ব্যাপারটা আসি। কোন কেউ আছেন ছেলেরা, মেয়েরা তো দিবেন না জানি, কোন ছেলেরা আছেন বিদ্যুৎ বিল দেন? Yes, sir. এখন যদি মিটার করে কাট করে ফেলছে, Because হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো বাসায় আচ্ছা যাই হোক, ওই যে পেপারটা আসে বিদ্যুৎ বিলে করে দেখছেন কখনো? হ্যাঁ করছেন? তাহলে এবার আমাকে বলেন তো, ওই যে মোট যে টাকাটা লেখা থাকে, যে এত টাকা আপনার বিল আসছে, কিভাবে করা থাকে? লেখা থাকে কিন্তু উপরে। 4টা অ্যামাউন্ট কিভাবে বলেন? ওই টাকাটা কিভাবে আসে? যে যে টাকা লেখা থাকে আপনি এত টাকা পেমেন্ট করতে হবে। কত ইউনিটে কত টাকা দেবে? হ্যাঁ ইউনিট অনুপাতে লেখা থাকে। মিটার চার্জ থাকবে, মিটার চার্জ থাকবে। এখানে মেইন ব্যাপারটা কি বলি সেটা শুনুন। এই বিদ্যুৎ বিলের ব্যাপারটাকে ইংরেজিতে বলা হয় স্টেপ কস্ট। এই আধা পরিবর্তনশীলের মধ্যে কিন্তু শ্রেণীভাগ আছে, পরে পড়বে। এটা কিরকম বলি, যেমন বিদ্যুৎ বিলের ক্ষেত্রে বলা আছে, যেমন 0 থেকে 1000 ইউনিট ইউজ করলে প্রতি ইউনিটে 4 টাকা খরচ, 1001 থেকে 2000 খরচ করলে 5 টাকা খরচ, এরকম লেখা আছে না? তো দেখেন এক এক জায়গায় গেলে এক একটা খরচ আপনাকে করতে হচ্ছে। এই জন্য কি হচ্ছে দেখেন, এটা একটা লেভেল পর্যন্ত ফিক্স, লেভেলটা ক্রস করলে সেটা আবার পরিবর্তনশীল হয়ে যাচ্ছে। এই জন্য এটাকেও বলা হয় আধা পরিবর্তনশীল হয়। বা এত কিছু আপনার জানার দরকার নেই, আপনি জাস্ট উদাহরণ দিলে মাথায় রাখবেন যে বিদ্যুৎ বিল এবং টেলিফোন বিল এই দুটো হচ্ছে আধা পরিবর্তনশীল। ইউনিট পার টাকা এক এরিয়া এক এক এরিয়া, এটা হচ্ছে এক এক, আপনি যেটা বললেন আচ্ছা এক এক এরিয়া কিনা, না এটা ডিপেন্ড করে হচ্ছে কোম্পানিটার উপর। আপনারা কি পল্লী বিদ্যুৎ থেকে নিচ্ছেন না ডিপিডিসি থেকে নিচ্ছেন, তার উপর মানে আপ ডাউন করে। বাট আপনি যদি ডিপিডিসির মধ্যে আপনি আছেন মনে করেন সাপোজ মিরপুরে, আমি এসে সাপোজ হচ্ছে ধরেন ধানমন্ডির দিকে, আমাদের ইউনিটটা বিলটা সেম হবে। মেইনলি কোম্পানির উপর ডিপেন্ড করে। আর একটু পল্লী বিদ্যুতের চার্জটা একটু বেশি। ওকে, এই হলো থিওরিটিক্যাল আলোচনা। এবার আসবো আসল জায়গায় ম্যাথ। এখান থেকে ম্যাথও আছে, থিওরিও আছে, দুইটাই আছে। এসি অফ করে দিব, কি বলেন? এখানে কাছে রিমোট আছে, সমস্যা লাইট আছে। আজকে বাজার ক্লাসে চালাই তোরে এসিটা ভরে দেব প্রত্যেকটা দিন আমার নাম ঠিকই আছে আজকে ওখানে শেষ লাগতেছে বললাম স্মৃতি মানে মনে নেশার কাছে শুরু কর ওকে, এবার প্রবলেম হচ্ছে এখান থেকে ম্যাথ আসে এবং এর জন্য একটা বিশাল ছক আছে। উৎপাদন ব্যয় করছিলেন কি আগে? একটা হাত তুলেন দেখি। স্যার ইংলিশ যে করেন কস্ট করছেন। এখন বিশাল একটা ছক আছে, বাট এখান থেকে কি করতে হবে, মেইনলি ম্যাথের চেয়ে কনসেপচুয়াল কোশ্চেন আসে বেশি। এই জন্য ছকটা বুঝবেন ভালো করে। ছক আমরা বুঝবো, বাট কিছু জিনিস স্যার ওয়ার্কশিট আর কস্ট একই জিনিস না ভাইয়া, ওয়ার্কশিট আলাদা, কস্টশিট আলাদা। ওয়ার্কশিট মানে হচ্ছে কার্যপত্র। আচ্ছা প্রথমে সবাই খেয়াল করেন, লেখার দরকার নাই, সেটা সব দেওয়া আছে। এটাকে কিছু আমি স্পেসিফিক ভাবে ভাগ করতেছি। সেটা হচ্ছে প্রথমত মুখ্য ব্যয়, লেখার দরকার নেই, লেখার দরকার নেই, হাতে আছে। সেকেন্ড হচ্ছে কারখানা উপরিব্যয়, কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। এই তিনটা পার্ট আমরা একটু দেখবো, দেখেন ভালোভাবে বোঝেন। তো ফার্স্ট পার্ট আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কি করব, কারখানা উপরিব্যয় গুলো যোগ করব, যেটা পাবো তাকে বলা হবে কারখানা ব্যয়। এই জায়গাগুলো ভালোভাবে বোঝেন। মুখ্য ব্যয় কোনগুলো? মুখ্য ব্যয় হচ্ছে সকল প্রত্যক্ষ খরচগুলো, সকল প্রত্যক্ষ খরচ। কিছু আগে আমরা বললাম না, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ অন্যান্য খরচ বললাম না? যত প্রত্যক্ষ খরচ আছে সবগুলো যদি আমরা যোগ করে দিই একসাথে, আমরা যা পাবো তাকে বলা হবে মুখ্য ব্যয়। এর সাথে আমরা কি করব, কারখানা উপরিব্যয় বের করবো। এখন কারখানা উপরিব্যয় কোনগুলো? যেগুলো হচ্ছে পরোক্ষ খরচ, যত পরোক্ষ খরচ আছে সেগুলো হচ্ছে আমাদের কারখানা উপরিব্যয়। আর এই দুটাকে আমরা যদি যোগ করি আমরা পাবো কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। এখন এখানে ভুলটা কোথায় এটা খেয়াল করেন। এখানে প্রথম ভুলটা হয় এই জায়গায়,
কারখানা উপরিব্যয় আর কারখানা ব্যয়ের কথা। এই উপরি কথাটা আছে, খেয়াল করে, যখন কারখানা উপরিব্যয় বলবে বা আপনার ক্ষেত্রে বলবে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, ওই ক্ষেত্রে কারখানা উপরিব্যয় যখন বলা থাকবে তার মানে হচ্ছে যত পরোক্ষ খরচ হয় শুধু সেগুলো বের করতে বলছে। কিন্তু যদি বলা হয় কারখানা ব্যয়, এটা মানে হচ্ছে মুখ্য ব্যয় এবং কারখানা উপরিব্যয় দুইটার যোগফল, অথবা অন্যভাবে বললে প্রত্যক্ষ খরচ এবং পরোক্ষ খরচগুলোর যোগফল, যার আরেক নাম হচ্ছে উৎপাদন ব্যয়। বুঝতে পারছি? মনে থাকবে? ওকে, এবার সবাই শিটটা দেখেন আপনি, শিটের হচ্ছে পেজ নম্বর 7, পেজ নম্বর 7। সাথে দেখেন সুন্দর করে একটা কস্ট শিট দেওয়া আছে না, বক্স করে। সবাই একটু খেয়াল করেন, প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল, এই লেখাটা খুঁজে পান কিনা দেখেন তো, 6 নম্বর যে লাইনটা, ব্যবহৃত কাঁচামাল ও প্রত্যক্ষ কাঁচামাল 6 নম্বর লাইনে সবাই পেয়েছি? আচ্ছা, এবার এক কাজ করেন, সবাই উপর থেকে একটু পড়েন তো, দেখেন তো এতটুকু ধাপ কোনো কিছুর সাথে মিলে যায় কিনা। সবাই একটু রিডিং করেন, কিসের সাথে? রাইট, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে, কস্ট অফ গুডস সোল্ড এর সাথে। আমরা বিক্রিত পণ্যের ব্যয় যেভাবে বের করছিলাম, প্রারম্ভিক, তার সাথে ক্রয় যোগ করলাম, অন্যান্য খরচ যোগ করলাম, মাইনাস করলাম, সমাপনী, তাই না? ওই কাজটাও এখানেই করা হলো। কিন্তু কেউ আমাকে বলতে পারবেন এটাকে বিক্রিত পণ্যের ব্যয় না বলে ব্যবহৃত কাঁচামাল কেন বলা হলো? আমার কোশ্চেনটাকে বুঝতে পারছেন আপনারা? কোশ্চেনটা হচ্ছে দেখেন, সেম কাজ করলাম আমরা যেটা বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় করি, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বের করলে আমরা যখন করি তখন আমরা বলি বিক্রিত পণ্যের ব্যয়, কিন্তু এখানে আমরা বলতেছি ব্যবহৃত কাঁচামাল। কেন? স্যার এটা হচ্ছে উৎপাদন ব্যয় সম্বন্ধিত কোম্পানি, আর ওইটা হচ্ছে ব্যবসায়িক। না না, এটা এটা আরো ব্যয়যোগ হবে। এই প্রতিষ্ঠানেও বিক্রিত পণ্যের ব্যয় আছে, সেই প্রতিষ্ঠানে। বলেন। স্যার ব্যক্তিগত পণ্যের ব্যয় তো তখন করে পণ্যটা প্রস্তুত হয়, তারপরে সেটি ওই পণ্যটা বিজনেস কষ্ট হয়। আর এটা হচ্ছে যেটা দিয়ে কাঁচামাল তৈরি করবে, কাঁচামালের পিছনে যে খরচ সেটা তো আপনি কাছাকাছি চলে গেছিলেন, অন্য কেউ পারতেছেন না। খেয়াল করেন, প্রথমত আমরা দুটা ডিফারেন্ট জিনিস হিসাব করতেছি। আমরা এই যে হিসাবটা করতেছি এটা হচ্ছে কাঁচামালের হিসাব করতেছি, আর ওই যে হিসাবটা করে বিক্রিত পণ্যের ব্যয় সেটা হচ্ছে পণ্যের হিসাব। পণ্য আর কাঁচামাল কি সেম? না। পণ্য কি করবেন আপনি? বিক্রি করবেন। এই জন্য পণ্যের জন্য যে খরচ সেটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়, কারণ আমি বিক্রি করবো। কিন্তু এই কাঁচামাল কি আমি বিক্রি করবো? কাঁচামাল আমি ব্যবহার করে পণ্য উৎপাদন করবো, এই জন্য এইটার জন্য বলা হয় ব্যবহৃত কাঁচামাল, কারণ এটা ব্যবহার করা হচ্ছে, এটা বিক্রি করা হবে না। বুঝতে পারছি? তো এটাই হচ্ছে জাস্ট দুইটা সূত্রের পার্থক্য। তো যখন আপনি কাঁচামাল নিয়ে কাজ করবেন তখন লিখবেন ব্যবহৃত কাঁচামাল, যখন আপনি কাজ করবেন পণ্য নিয়ে তখন বলবেন বিক্রিত পণ্য। ওকে, এখন দেখেন এই ব্যবহৃত কাঁচামালকে কি বলা হয়েছে? প্রত্যক্ষ কাঁচামাল, তাই না? এর সাথে কি যোগ করা হয়েছে? প্রত্যক্ষ শ্রম। তার সাথে কি যোগ করা হয়েছে? অন্যান্য খরচ। কি পেলাম? মুখ্য ব্যয়। মানে আমরা কি লিখছিলাম? সকল প্রত্যক্ষ খরচের যোগফল। যোগ করলাম, পেয়ে গেলাম মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কি যোগ করা হয়েছে? কারখানা উপরিব্যয়, মানে কি সকল পরোক্ষ খরচ যোগ করলাম, যোগ করার পর কি পেলাম? বা কারখানা ব্যয়। আপনারা কাজ করেন, কারখানা উপরিব্যয়ের নিচে একটা আন্ডারলাইন করেন, উপরির শব্দটা নিচে, লেকচার শিটে উপরি শব্দটা নিচে একটা আন্ডারলাইন করেন, আর এর নিচে কারখানা ব্যয় আছে না, শুধু ব্যয়ের নিচে আন্ডারলাইন করেন, এর নিচের লাইনটা। এখানে এই পার্থক্যটা মনে রাখবেন। আর কারখানা ব্যয় আর উৎপাদন ব্যয় কিন্তু একই কথা। লেখা শেষ? আচ্ছা, এই স্টেপে এসে কি হচ্ছে? পণ্যটা আমাদের তৈরি হয়ে গেছে, কাঁচামাল ছিল, কাঁচামাল থেকে আমরা পণ্য তৈরি করে ফেলছি। এখন তারপরে কি আছে দেখেন তো, যোগ বিয়োগ করছে চলতি কাটে। কেউ বলতে পারবেন চলতি কাটে জিনিসটা কি? এনিওয়ান? চলতি কাটে জিনিসটা কি হতে পারে? চলতি কার্য বা ওয়ার্ক ইন প্রসেস। আপনারা পণ্যটা উৎপাদন হয়েছে, এখনই তো বিক্রি করে দেব না, বিক্রি করার আগে যেসব কাজ। ভাইয়ারা বলেন দেখি। পারতেছি না? বলেন। স্যার ফ্যাক্টরি থেকে কাজ শেষ হওয়ার পর ম্যানুফ্যাকচারিং এর যে কাজটা হয়, আর কেউ? পারতেছি না? চলতি কার্য হচ্ছে একটা মাঝামাঝি অবস্থা। কিরকম? আমরা কাঁচামাল থেকে পণ্য তৈরি করব, পণ্য তৈরি হয় নাই, এখন মাঝামাঝি একটা অবস্থায় আছে, এটাকে বলা হয় চলতি কার্য। সাপোজ আমরা জুস তৈরি করব, আমরা জাস্ট মিষ্টি কুমড়াটাকে কি করছি? লিকুইড করছি। ঠিক আছে, মানে লিকুইড করছি, মেন কথা হচ্ছে লিকুইড করে রাখছি, কোনো ফ্লেভার অ্যাড করি নাই। এটাকে আপনি বিক্রি করতে পারবেন?
এটা প্রোডাক্ট হইছে এখনো হয় নাই, তো এটাকে বলা হয় চলতি কার্য। যার আরো একটা নাম হচ্ছে আধা প্রস্তুত, লিখে রাখেন আধা প্রস্তুত পণ্য। চলতি কাজের আরেক নাম হচ্ছে আধা প্রস্তুত পণ্য, আধা প্রস্তুত পণ্য, আধা প্রস্তুত পণ্য। ওকে, এখন দেখেন এই দুইটা যোগ বিয়োগ করার পর আমরা কি পাই? উৎপাদন ব্যয় না উৎপাদিত পণ্যের ব্যয়? উৎপাদিত পণ্যের নিচে আন্ডারলাইন করেন। একটু খেয়াল করে দেখেন, 2-3 ধাপ উপরে উৎপাদন ব্যয় ছিল না, এখানে আপনারা সেকেন্ড ফুলটা করেন। কোশ্চেন উৎপাদন ব্যয় বের করতে বলে না উৎপাদিত পণ্যের ব্যয় বের করতে পারে, এই জিনিসটা বুঝুন। তো উৎপাদন ব্যয় মানে হচ্ছে কারখানা ব্যয় পর্যন্ত। এর সাথে যখন এই যে চলতি কার্যগুলো যোগ বিয়োগ করবেন, যেটা পাবো সেটাকে বলা হবে উৎপাদিত পণ্যের ব্যয়। বুঝতে পারছেন? ওকে, উৎপাদনের সাথে কি যোগ করা হলো এবার? উৎপাদিতের সাথে এই হচ্ছে প্রারম্ভিক পণ্য, এটাই হচ্ছে আমাদের পণ্য বা সমাপ্ত পণ্য। পণ্য আমাদের উৎপাদন হয়ে গেল, প্রারম্ভিকটা যোগ করবো, সমাপনীটা মাইনাস করবো, কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয়। এই যে একবারে লাস্ট স্টেপ বিক্রিত পণ্যের ব্যয়। বুঝতে পারছেন? এই ছকটা সবাই একবারে প্রদত্ত করে ফেলবেন। আবার বলেন। প্রারম্ভিক যেটা হচ্ছে আমার বছরের শুরুতে ছিল, আগের বছর উৎপাদন করতেছিলাম, 31 ডিসেম্বরে আমি হিসাব করে ফেলছি। ওই দিন কিছু প্রোডাক্ট আমার রয়ে গেল যেগুলো আমি পুরোপুরি তৈরি করতে পারিনি, সেগুলো আমার এই বছর শুরুতেও থাকলো, এটা প্রারম্ভিক। আর এই বছরের যেগুলো রয়ে যাবে সেগুলো হচ্ছে সমাপ্তি। ওকে, এই ছকটা একেবারে সবার টোটাল থাকবে, এখান থেকে অঙ্ক আসে টুকটাক করবেন। এখন এখান থেকে একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে রূপান্তর ব্যয়। এটা একটু সবাই বুঝবেন, ভালো করে বুঝবেন, নাহলে প্রবলেম আছে। এটাকে ইংরেজিতে বলা হয় কনভার্সন কস্ট। আচ্ছা, এখন এটা কি বুঝেন সবাই? একটা কাঁচামালকে পণ্যে রূপান্তর করতে যে খরচগুলো হবে, একটা কাঁচামালকে পণ্যে রূপান্তর করতে যে খরচগুলো হয় তাকে বলা হয় রূপান্তর ব্যয়। এখন পণ্য উৎপাদন হয় কখন? আমরা যদি উৎপাদন ব্যয়টা খেয়াল করি, বা আমরা সবটা যদি খেয়াল করি, যখন আমরা উৎপাদন ব্যয় বের করি ওখানে তোমার পণ্যটা উৎপাদন হয়ে গেল, তাই না? তো কাঁচামালকে পণ্যে উৎপাদন করতে বা পণ্যে রূপান্তর করতে যে খরচগুলো হয় তাকে বলা হচ্ছে রূপান্তর ব্যয়, তাই না? এবার সবাই হচ্ছে ছকটা দেখতেছেন না, ছকটা দেখে বলেন তো কোন কোন উপাদানগুলো আসবে রূপান্তর ব্যয়ের মধ্যে? পণ্য উৎপাদন হয়ে যাচ্ছে উৎপাদন ব্যয়ের লেভেলে, ঠিক আছে? কোন কোন ব্যয়গুলো আসবে? আচ্ছা, বাকিরা আপনি যেটা বলছেন একটু ভুল আছে। উৎপাদন ব্যয় পর্যন্ত যা যা খরচ হয়েছে সব। উৎপাদন ব্যয় পর্যন্ত যা যা খরচ হয়েছে সব। কি আপনি ওটাই বলছেন? হ্যাঁ, ফ্যাক্টরি কস্ট পর্যন্ত যা আছে, ফ্যাক্টরি কস্ট পর্যন্ত যা আছে। এখানে কিছুটা স্লাইটলি মিস্টেক আছে সবার। আমি কথাটা কি বলতে ভালো খেয়াল করেন। বলছি কাঁচামালকে পণ্যে রূপান্তর করতে যে খরচ, কাঁচামালের খরচ আসবে না এখানে। কি বললাম? কাঁচামালকে পণ্যে রূপান্তর করতে যে খরচগুলো, কাঁচামালের খরচ আসবে না। তো কাঁচামালটা বাদে বাকি যে উৎপাদন ব্যয় পর্যন্ত যত খরচ আছে সব আসবে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? র মেটেরিয়ালস বলে যা আছে সব। রাইট, এখন আমরা লিখতে পারি এটাকে উৎপাদন ব্যয় মাইনাস, সূত্রটা লিখে নেন, উৎপাদন ব্যয় মাইনাস কাঁচামাল, উৎপাদন ব্যয় মাইনাস কাঁচামাল। অথবা এটাকে আরো একভাবে লেখা যায়, সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম প্লাস প্রত্যক্ষ অন্যান্য খরচ প্লাস কারখানা উপরিব্যয়। প্রত্যক্ষ শ্রম প্লাস প্রত্যক্ষ অন্যান্য খরচ প্লাস কারখানা উপরিব্যয়, একই কথা দুইটা। উৎপাদন ব্যয় থেকে কাঁচামাল মাইনাস করে দেন, অথবা প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ অন্যান্য খরচ এবং কারখানা উপরিব্যয় যোগ করে দেন, একই কথা হবে। লেখা শেষ সবার? ওকে, আমাদের একটু 6 নম্বর পেজে আসুন সবাই। 6 নম্বর পেজে দেখেন সমন্বিত সমচ্ছেদ বিন্দু আছে না, এগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য লাগবে, লিখে রাখেন গুচ্ছ।